Welcome to my class 11 biological science class. Now we are starting Protista. আমরা আগের দিন যে চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম সেই চ্যাপ্টারটা কি ছিল না প্রোটিস্টার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। প্রোটিস্টার এপিসোডে ফার্স্ট এপিসোডে আমরা পড়েছিলাম প্রোটিস্টার মেনলি রিপ্রোডাক্টিভ প্রসেস। আমরা পড়েছিলাম মেনলি প্রোটিস্টার সাথে মনেরার কী কী ডিফারেন্স হয়, যেটা আমি বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কোয়েশ্চেন পেপারও ছাপা হয়, অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমাদের ক্লাস 11-এর পরীক্ষায় দেওয়া হয়। মনেরা এবং প্রোটিস্টার মধ্যে পার্থক্য আমি বলে দিয়েছিলাম। হ্যাঁ, 5 নম্বর দাগে প্রশ্নটা ছাপবে, 2 নম্বর থাকবে প্রশ্নটা মনেরা এবং প্রোটিস্টার মধ্যে পার্থক্য, মানে মেক ডিফারেন্সেস ইন বিটুইন মনেরা অ্যান্ড প্রোটিস্টা। দেখো, মনেরা যখন আমরা পড়েছিলাম তোমরা আগের ভিডিওগুলোতে পেয়েছো যে মনেরা মানে কি, মানে হচ্ছে প্রোক্যারিওটিক অ্যান্ড ইউনিসেলুলার, অর্থাৎ এক কোষী এবং প্রোক্যারিওটিক। নিশ্চয়ই মনে আছে যে ক্যারিয়ানের ভিত্তিতে ভাগ করা হয়েছিল, অর্থাৎ নিউক্লিয়াসের ভিত্তিতে ভাগ করা হয়েছিল। আর যখনই আমরা প্রোটিস্টা এসেছি তখন কি দেখতে পেয়েছি? ভেরি গুড, আমরা দেখতে পেয়েছিলাম ইউক্যারিওটিক বাট ইউনিসেলুলার, মানে এক কোষী কিন্তু ইউক্যারিওটিক। তাহলে মনেরা এবং প্রোটিস্টার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়াসের ভিত্তিতে। মনেরা হচ্ছে পুরো ব্যাকটেরিয়া গ্রুপটা, দ্য ওয়ার্ল্ড অফ ব্যাকটেরিয়া দ্যাট বিলংস টু দ্য মনেরা গ্রুপ, অ্যান্ড ইনসাইড দিস প্রোটিস্টিয়ান গ্রুপ উই also find that unicellular organisms are having with their unique characteristics inside this group. মানেটা কি? মানেটা হচ্ছে প্রোটিস্টার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম, নাম করে বলেছিলাম অ্যামিবার কথা, নিশ্চয়ই তোমাদের মনে আছে আগের দিন অ্যামিবার কথা বলেছিলাম। প্যারামেশিয়াম শুনেছো নিশ্চয়ই নামটা, প্যারামেশিয়াম ইউগ্লিনা, এইগুলোর কথা বলেছিলাম। এবং নিশ্চয়ই মনে আছে আমি ছবিতে ইউটিউবে তোমরা দেখেছিলে ভিডিওতে কি না ক্ল্যামাইডোমোনাস, অর্থাৎ ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে আমরা জানি যে পাইরিনয়েড গ্র্যানিউলস থাকে, চক্ষু বিন্দু বা স্টিগমা থাকে। তারপর আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম হচ্ছে ক্ল্যামাইডোমাসের ক্ষেত্রে ফ্লাজেলা থাকে লোকোমোটরি অর্গান হিসাবে, এবং এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। দ্যাটস ওয়াই দে আর অটোট্রফিক। অটোট্রফিক মানে কি? অর্গানিজম দোজ ক্যান পজেস দেয়ার ওন ফুড উইথ দ্য হেল্প অফ ক্লোরোফিল। যাদের দেহে ক্লোরোফিল অবস্থিত তারা কি করতে পারে? নিজেদের দেহের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তো সুতরাং ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যাদের ক্ষেত্রে ক্লোরোফিল থাকবে তারাই তো হচ্ছে কি সালোক সংশ্লেষকারী। দেখো, প্রথমেই আমরা আজকে যে জিনিসটা পড়তে চলেছি প্রোটিস্টার বিভিন্ন ভাগগুলোকে। বোর্ডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে যে বিভিন্ন ভাগগুলোকে দেখানো আছে। প্রোটিস্টার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে ফটোসিনথেটিক প্রোটিস্টা। বুঝতেই পারছো কথার মধ্যে দেখে, দোজ ক্যান ফটোসিনথেসিস। প্রোটিস্টা দোজ ক্যান ফটোসিনথেসিস আর বিলংস টু দ্য গ্রুপ অফ ফটোসিনথেটিক প্রোটিস্টা। তার মধ্যে আবার ভাগ করা আছে কি কি? ডাইনোফ্লাজেলেটস, ক্রাইসোফাইটস, ইউগ্লিনার্স। আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একে একে বোঝাবো, কোনো অসুবিধা হবে না। এর পরেরটা হচ্ছে স্লাইম মোল্ড। একটা পিকুলিয়ার টার্ম আমি ইউজ করছি এই স্লাইম মোল্ড সম্বন্ধে, তোমরা যদি দেখতে পারো দেখে নাও। আমি একটা পিকুলিয়ার টার্ম ইউজ করছি, কি টার্ম? বাংলায় প্রাণী ছত্রাক, অ্যানিমাল ফাঞ্জাই। মানেটা কি স্যার? এটা আসলে স্লাইম মোল্ডের ক্ষেত্রে অদ্ভুতভাবে দেখা যায় কিছু ছত্রাকের বৈশিষ্ট্য বা ফাঙ্গাসের বৈশিষ্ট্য, আর কিছু দেখা যায় অ্যানিমালিয়া, কিংডম অ্যানিমালিয়ার বৈশিষ্ট্য। আচ্ছা, অ্যানিমালিয়ারা বা ফাঙ্গাসরা কী ধরনের নিউট্রিশন ডিল করে? কী ধরনের নিউট্রিশন ডিল করে? কী ধরনের পুষ্টি? হ্যাঁ, হেটারোট্রফিক নিউট্রিশন বা প্যারাসাইটিক বা স্যাপ্রোফাইটিক, আমরা জানি এই টার্মগুলো, মানে মৃতজীবী বা পরজীবী বা পরভোজী, পরের উপর নির্ভরশীল হয়ে জীবন ধারণ করে যে
তাহলে আমরা তো জানি প্রাণীদের কি পরের উপর নির্ভরশীল হতে হয়, তো আমাদের দেহে ক্লোরোফিল আছে, তো আমরা তো ক্লোরোফিলাস। তো যে জায়গাটায় আমরা ছিলাম সেই জায়গাটা আবার চলে আসি, যে এই যে অ্যানিমাল ফাঞ্জাই, স্লাইম মোল্ডকে বলা অ্যানিমাল ফাঞ্জাই কেন? কারণ এরা প্রধানত ক্লোরোফিলাস। তাছাড়াও ফাঙ্গাসের মতো এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। কীরকম না, এরা মৃতজীবী বস্তু থেকে পুষ্টি সম্পন্ন করে, মানে ইংলিশে যাকে বলে ইট ডিলস স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, মানে কি পচা গলা জৈব বস্তু, যেমন ধরো গোবর বা কাউডাং, সেখান থেকে কি করে না ওই পুষ্টি সম্পন্ন করে। তার মানে কি বলতে পারি আমরা, এরা স্যাপ্রোফাইটিক নিউট্রিশন ডিল করে, আবার হেটারোট্রফিক নিউট্রিশন ডিল করে। হেটারো কথাটা মানে কি? এক্সেলেন্ট, এক্সেলেন্ট। হেটারো মিনস ডিফারেন্ট। তাহলে হেটারো শব্দটা যেখানেই টার্মের প্রেফিক্সে বসবে তখনই বুঝতে হবে, কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এই যে আগে ক্লাস 9-ও পড়েছো যে কি হেটারোট্রফিক নিউট্রিশন আর অটোট্রফিক নিউট্রিশন। অটোট্রফিক নিউট্রিশন কারা ডিল করে? যাদের ক্ষেত্রে ক্লোরোফিল থাকে, অর্থাৎ যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। আর হেটারোট্রফিক নিউট্রিশন কারা ডিল করে? যারা ক্লোরোফিলাস, মানে যাদের দেহে ক্লোরোফিল নেই, হ্যাঁ, তারা হচ্ছে অ্যানিমাল, এমনকি ফাঙ্গাস। কিন্তু আমরা তো জানি ছত্রাক কী ধরনের পুষ্টি সম্পন্ন করে। ছত্রাক মেনলি দেখা যায় মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে, মানে ওই পচা গলা জৈব বস্তুর উপর জন্মায়, পচা কাঠ, গোবর, তারপর ধরো একটা প্রাণী মরে গেছে, ডেথ অ্যান্ড ডিকেড মেটেরিয়ালস, তার উপরে কী করছে? গ্রো আপ করছে। অর্থাৎ গ্রো আপ করছে এই কারণেই, তার কারণ সেখান থেকে সে কী করছে? নিউট্রিশন ডিল করছে। আমরা দেখব সেলুলার এবং নন সেলুলার ক্ষেত্রে বেশ কিছু ক্যারেক্টারিস্টিক, সেইভাবে এটা অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু স্লাইম মোল্ডের এমনি জেনারেল ক্যারেক্টারগুলো পড়ে রাখলেই হবে। তারপর চলে যাব প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। প্রোটোজোয়া বা আদ্য প্রাণীর ক্ষেত্রে অন দ্য বেসিস অফ লোকোমোটরি অর্গান ওদের ক্ষেত্রে বিভিন্ন ভাগে ভাগ করা গেছে। কিছু বলবে? কোনো কোয়েশ্চেন থাকলে বলবে। তাহলে এই যে প্রোটোজোয়া বা আদ্য প্রাণী, এরা হচ্ছে, আমরা প্রত্যেকে জানি এদের নাম আমাদের অতি পরিচিত। আসলে প্রোটিস্টার মধ্যে আমরা যাদের আগের দিন উদাহরণ দিয়েছি তাদের বেশিরভাগই কিন্তু না ক্লামাইডোমোনাস নয়, কিন্তু দেখো এই শব্দগুলো দেখে এই বুঝতে পারবো। ওই জন্য বলি ইংলিশে পড়াটা অনেকটা বেশি সুবিধাজনক। তার কারণ হচ্ছে দেখো ইংলিশের ট্রেসগুলি তুমি বেরিয়ে যাবে কি আছে। সিলিয়েটা, অ্যানিমালস পজেসিং উইথ সিলিয়া। তাহলে সিলিয়া কাদের আছে? সিলিয়া কাদের আছে? প্যারামেশিয়াম, ভেরি গুড। সিলিয়া আছে প্যারামেশিয়ামদের। আবার ধরো স্পোরোজোয়া, এদের ক্ষেত্রে উইদাউট লোকোমোটরি অর্গান, কোনো গমন অঙ্গই নেই। যেমন ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে, তোমরা নাম শুনে এসছো প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ম্যালেরিয়া রোগের জীবাণু, হ্যাঁ, প্যাথোজেনিক যে প্যারাসাইটিক সেটা স্পোরোজোয়া এর উদাহরণ। আবার ধরো সার্কোডিনা বা রাইজোপোডা, একটু আগে ও যেটা বললো, অর্থাৎ সার্কোডিনা বা রাইজোপোডা মানে কি? মানে হচ্ছে যাদের লোকোমোটরি অর্গান মেনলি হচ্ছে ক্ষণপথ। কার? অ্যামিবা। রাইজোপোডা, রাইজোপোডিয়াম আছে, পোডা মানে পথ, পা, পোডা শব্দটা যেখানেই থাকবে তার মানে হচ্ছে পা, অর্থাৎ ক্ষণপথ। হ্যাঁ, আর ওদিকে দেখো ওপর দিকটা বুঝতেই পারছো, ওপরের দিকটা কি বুঝতেই পারছো? জু ফ্লাজেলেটা। জু ফ্লাজেলেটা মানে কি? এক্স্যাক্টলি, অর্থাৎ ইউক্লিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউক্লিনা, যাদের ক্ষেত্রে আমরা আগের দিনও দেখেছিলাম একটা উইপ লাইক স্ট্রাকচার আছে বা ফ্লাজেলা আছে, সেই ফ্লাজেলেটেড অর্গান যাদের আছে তারা সব জু ফ্লাজেলেটার মধ্যে পড়ে। এইবার আমি আস্তে আস্তে চলে আসছি প্রত্যেকটা ভাগের মধ্যে। দেখো একটা বুদ্ধি তোমাদের সবসময় খাটাতে হবে, আমরা প্রোটিস্টার ডিভিশন পড়ছি, এইগুলো একটু চালাকি করতে হবে যাতে ফাঁকিবাজি করে 100তে 100 পাওয়া যায়। কীভাবে না, প্রোটিস্টার জেনারেল ক্যারেক্টারগুলো যদি ভালো করে তৈরি রাখতে পারো তাহলে তার মধ্যে থেকে কিন্তু সেগ্রিগেশন হবে ডিফারেন্ট পার্টসগুলোতে। মানে আমি কি বলছি বোঝাতে পারছি? আমি বলছি প্রোটিস্টার যে জেনারেল ক্যারেক্টার, সাধারণ যে বৈশিষ্ট্যগুলো, ওইগুলো যদি তৈরি করে রাখো, এবার তোমার জানতে হবে, এই যে আমি তো ওয়ার্ডগুলো ধরে ধরে পড়িয়ে দিচ্ছি, তাহলে তোমরা কি করতে পারবে? ওই জেনারেল ক্যারেক্টারগুলো থেকে কার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল শুধু সেইটা পুট করে দিলে হবে। এইগুলোর আলাদা করে পড়তে হচ্ছে না। আগের দিন যে কটা কিংডম প্রোটিস্টা পড়াতে গিয়ে যে কটা ক্যারেক্টার বলেছিলাম মনে করে দেখো, এপিভাল, হাইপোভাল, এপিথিকা, হাইপোথিকা, সব কটা হচ্ছে ডাইনোফ্লাজেলসের ক্যারেক্টার। হয়ে গেল, পড়তেই হবে না। এই ক্যারেক্টারগুলোই ঘুরে ফিরে আছে।
মানে একটা ক্লাস পড়বো, সেই ক্লাসটা এত ভালো করে পড়বো যে অন্যগুলো আমি ঠিকঠাক জায়গায় পুট করতে পারবো। তোমরা যদি কিংডম প্রতিষ্ঠার ভিডিওটা দেখো, আগের দিন যারা পড়েছো তারা বুঝতে পারবে যে ওইখানে যে জেনারেল ক্যারেক্টারগুলো আছে ওইগুলোই সেগ্রিগেট করে দেবো বিভিন্ন ভাগে। আমি দেখাচ্ছি আস্তে আস্তে, তোমরা দেখতে পাবে। ডাই মানে দুটো। দেখো এখানে আমি একটা স্ট্রাকচার আঁকছি, সেই স্ট্রাকচারটা আমি আগের দিন অল্প বিস্তর দেখিয়েছিলাম, আজকে আরো ভালোভাবে দেখাচ্ছি, তাতে তোমরা বুঝতে পারো, তোমরাও আঁকতে পারো মনে করলে। খাতায় এঁকে রাখলে সেটা তোমাদের সুবিধা। জাস্ট একটা রাফ স্কেচ। প্রথমত আমাদের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা দেখেই বুঝতে পারছো কি আছে, ফটোসিনথেটিক প্রোটিস্টা। তার মানে কি? প্রোটিস্টা দ্যাট প্রসেস উইথ ক্লোরোফিল। তুমি বুঝতে পারছো? তুমি ফলো আপ করতে পারছো? ফলো আপ না করতে পারলে বলবে। হ্যাঁ, তাহলে প্রোটিস্টা দোজ প্রসেস উইথ ক্লোরোফিল, তাদের কি বলে? ক্লোরোফিলাস। হ্যাঁ, আর যদি না থাকতো তাহলে বলতো ক্লোরোফিলাস, মানে ক্লোরোফিল বিহীন। একটা হচ্ছে ক্লোরোফিল যুক্ত আর একটা হচ্ছে ক্লোরোফিল বিহীন। এইবার দেখো এই যে ক্লোরোফিল যুক্ত বলা হয়েছে, এক্ষেত্রে আমরা বলতে পারি যে বললাম গ্লুনোডিয়াম এসপি, গ্লুনোডিয়াম এসপি। এছাড়াও আছে পেরিডিনিয়াম, দেখবে বইতে লেখা আছে পেরিডিনিয়াম লেখা আছে, বা ধরো লেখা আছে হচ্ছে তোমার গ্লিনোডিয়াম লেখা আছে। এইগুলো সমস্ত কার মধ্যে পড়ে? সব কটা পড়ে ডাইনোফ্লাজেলেটস। আর দেখো একটু আগে ও বলেছে, উল্লেখ করেছে ডাইনোফ্লাজেলেটস। ডাই মিন্স হোয়াট? ভেরি গুড, দুটো, ডাবল। ডাই মিন্স ডাবল। দেখো দুটো ফ্লাজেলেটেড অর্গানি আছে, একটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে, একটা মাঝখান থেকে আছে যে জায়গাটাকে বলা হচ্ছে গার্ডল। কোন জায়গাটা? না দুটো, এই দেখো এটা একটা ভালভ আর এটা আর একটা ভালভ, একটা উপরের দিকের ভালভ, একটা নিচের দিকের ভালভ। ওপরেরটাকে বলা হয় কি? এপি ভালভ। বাহ, ভেরি গুড। আর নিচেরটাকে বলা হয় হাইপো ভালভ। ওপরের দিকে দেখো দুটো লেয়ার আছে, মানে আবরণ আছে, তাহলে ওপরের আবরণটাকে কি বলবো? আর নিচেরটাকে গেল। আর মাঝখান থেকে আমরা দেখতে পেলাম ফ্লাজেলেটেড স্ট্রাকচার আছে। একটা দেখলাম এই মাঝখান থেকে ট্রান্সভার্স রিজিয়নে আছে, দেখবে বইতে এরকমভাবে মেনশন করা আছে, ইট লোকেটেড ইন দ্য ট্রান্সভার্স রিজিয়ন। মানে বাংলায় হচ্ছে আড়াআড়িভাবে একটা ফ্লাজেলা আছে, আর একটা তলার দিকে লম্বালম্বিভাবে বা উল্লম্ব তলে আছে। ঠিক আছে, এইভাবে এটাকে জিনিসটা আছে। এবার ঘটনা হলো এই যে ফ্লাজেলামটা, এই ফ্লাজেলামটা কি প্রকার? এই ফ্লাজেলামটা মোটামুটি বলা যেতে পারে হুইপ্লাস ফ্লাজেলাম। অর্থাৎ হুইপ্লাস ফ্লাজেলাম কোনটা? না আমি আগে পড়িয়েছি বা আগে হয়তো কখনো বলেছি যে ফ্লাজেলার গায়ে কোনো মাইনিউট হেয়ার লাইক ব্রিসলস বা কোনো হেয়ার লাইক স্ট্রাকচার থাকে না। আবার বলছি, এই ফ্লাজেলাটা দেখো মসৃণ, একটা কথা স্মুথ। যদি এটা রাফ হতো বা যদি এর গায়ে এইরকম যদি এরকম 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 থাকতো তাহলে সেটা রাফ হয়ে যেত, তখন সেটাকে বলতো টিনসেল ফ্লাজেলাম। আর যেটা স্মুথ সেটাকে বলা হুইপ্লাস ফ্লাজেলাম। সেই হুইপ্লাস ফ্লাজেলাম দেখা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে? যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কাউন্সিলের জন্য এলে লিখতেই হবে বা বইতে দাগ দিয়ে রাখবে তোমাদের নিজস্ব বইগুলোতে বা খাতায় লিখে রাখবে যাদের বই নেই, সেটা হচ্ছে কি না এদের মধ্যে স্টোরড ফুড ম্যাটেরিয়ালসটা কি, এদের সঞ্চিত খাদ্যবস্তু কি, ওই পয়েন্টটা। আর এদের দেহে কি কি রঞ্জক পদার্থ পাওয়া যায় বা কি কি, এক্স্যাক্টলি ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, দেখবে লেখা আছে।
সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, পেরিডিনিন, নিওপেরিডিনিন প্রধানত ক্যারোটিনয়েড রঞ্জক পদার্থ হিসাবে আছে। এছাড়া কি আছে, ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড গ্র্যানুলস উপস্থিত আছে, প্রেজেন্স অফ পাইরিনয়েড গ্র্যানুলস ইনসাইড দিস ফটোসিনথেটিক প্রোটিস্ট। আমরা তো পড়ে এসেছিলাম ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে পাওয়া যেত। আমি বলেছিলাম ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য, দ্য মেইন ফিচার্স অফ দ্য ক্লামাইডোমোনাস ইজ পাইরিনয়েড গ্র্যানুলস। That's why in this case also we can find that pyrenoid granules are resides inside this dinoflagellates, means এই গ্লিনোডিয়াম বা গ্লিনোডিয়াম এইগুলো বলতে পারি। এরপরে আমরা কি বলবো, এরপরে আমরা বলবো হচ্ছে সঞ্চিত খাদ্যবস্তু। এদের ক্ষেত্রে স্টোরড ফুড ম্যাটেরিয়ালস হচ্ছে স্টার্চ, লিখে রাখো, বা শ্বেতসার। শ্বেতসার বা স্টার্চ হচ্ছে এইগুলোর ক্ষেত্রে মেন সঞ্চিত খাদ্যবস্তু। আর কিচ্ছু করার দরকার নেই, শুধু একটা পয়েন্ট মনে রাখতে পারো যে নিউক্লিয়াসটি মেসোক্যারিওটিক টাইপের। মেসোক্যারিওটিক মানে এখানে কিন্তু মেসোমাসির ব্যাপার নয়, মানে না প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক, ইন্টারমিডিয়েট ইন বিটুইন প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস। নিউক্লিয়াসটা খুব বড় আকারের, বৃহৎ আকৃতির এবং মেসোক্যারিওটিক। স্যার কী হয় এখানে, কিছু কিছু পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু দেখা যায়। পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু মানে বোঝো, পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু মানে হচ্ছে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। সাম মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলিস আর ফাউন্ড ইনসাইড দিস অর্গানিজম। হয়ে গেল আমাদের ডাইনোফ্লাজেলেটস। এরপরে আমরা চলে যাচ্ছি ক্রাইসোফাইটস। ক্রাইসোফাইটসের ছবিটা তোমাদের বইতে আছে, এই ছোট বইতে পাবে না, বড় বইতে পাবে। মেলোসিরা বা দেখবে ক্রাইসোফাইটসের ছবির মধ্যে বেশ কিছু জিনিস দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এমনিতে নেটে বা ভিডিওতে ভালো পাবে তোমরা। ক্রাইসোফাইটসের ক্ষেত্রে মেলোসিরা বা এর ক্ষেত্রে আছে। যাই হোক, ক্রাইসোফাইটসের আগে বৈশিষ্ট্যগুলো বলি। দেখো, এই যে একটু আগে ডাইনোফ্লাজেলেটস পড়ছিলাম, এই ডাইনোফ্লাজেলেটসের ক্ষেত্রে আমরা দেখবো রঞ্জক পদার্থ হিসাবে লোহিত রঞ্জক পদার্থ বা রেড পিগমেন্টেশন থাকে। তাই অনেকে এক্ষেত্রে বলা হয় যে লাল বর্ণের, যেমন শৈবাল ক্ষেত্রে আছে যেমন পলিসাইফোনিয়া বা এইগুলো রেড অ্যালগি, ঠিক এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না রেড প্রোটিস্টিয়াম দেখতে পাবো। আর ক্রাইসোফাইটস, এই ক্রাইসোফাইটসকে অবশ্যই লিখে রাখবে, একে আর একটা কথায় বলা হয় ডায়াটমস। সেই ডায়াটমস জিনিসটা কি, ডায়াটমস কিন্তু ডায়াটোমাইটস আর্থ বা ডায়াটোফ্লোরিনের আর্থ বা ডায়াটমস আর্থ গঠন করে। আসলে সিলিকা বা সিলিকন দ্বারা নির্মিত হয়। সমুদ্রের তলদেশে এই ডায়াটম দেখা যায়। এই যে আমাদের টুথপেস্ট বলো বা সিলিকনের বিভিন্ন আরও বেশ কিছু ম্যাটেরিয়াল আছে, যে ম্যাটেরিয়ালগুলো কিন্তু তৈরি হয় এই ডায়াটমস থেকে, মানে ক্রাইসোফাইটস থেকে। এদের সাধারণভাবে ডায়াটম বলা হয়। দেখবে লেখা আছে কোষ প্রাচীরে সেলুলোজ ছাড়াও প্রচুর সিলিকন থাকে। আর এই কোষ প্রাচীরকে, এদের যে কোষ প্রাচীর আছে তাদের কি বলে, তাদের বলা হয় ফ্রাস্টিউল বা ফ্রাস্টিউল বলা হয়। এবং এদের ক্ষেত্রে একইভাবে এপিথিকা এবং হাইপোথিকা থাকে, দুটো বাল্বের ওপরের কভারিং মেমব্রেন। এবং এদের সেলগুলো হয় নন মোটাইল, যেহেতু ফ্লাজেলা থাকে না, এরা নন ফ্লাজেলেটেড, তাই এরা গমন করতে পারে না মেনলি। আবার দেখা যায় যে গ্যামেটের ক্ষেত্রে এদের যেহেতু অ্যাকোয়াটিক সিস্টেমের মধ্যে পাওয়া যায়, ভালো করে বোঝো ব্যাপারটা। এই ক্রাইসোফাইটস আমি প্রথমেই বললাম সমুদ্রের তলদেশেই পাওয়া যায়, একেবারে সমুদ্রের গভীরে, অতল গভীরে পাওয়া যায়, একবার ডিপ সি লেভেলে পাওয়া যায়, বা ইংলিশে যাকে বলা হয় সি বেড। হ্যাঁ, অ্যাকোয়াটিক সিস্টেমের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে ভেতরে প্রচুর বালি বা নুড়ি এইগুলো থাকে। এখানে তলার দিকে হিপ তৈরি হয়, হিপ মানে একটা স্তূপাকার তৈরি হয়। হ্যাঁ, তলার দিকে ওই ডায়াটোমাইটস আর্থ বলা হয় সেটাকে, মৃত্তিকার মতো, মাটির মতো ডেলা ডেলা, হ্যাঁ, ওই ফ্লোরিনের আর্থ বলা হয় এগুলোকে। তো এখানে কি হয়, মেনলি গ্যামেট প্রোডাকশন করে। সেই গ্যামেটটা কিন্তু, গ্যামেট আমরা জানি আমাদের ক্ষেত্রে যেমন শুক্রাণু বা ডিম্বাণু, স্পার্ম বা ওভাম, তেমন এদের ক্ষেত্রে যে গ্যামেটটা প্রডিউস হয়, সেই গ্যামেটটা কি করে, এক স্থান থেকে অন্য স্থানে ট্রাভেল করতে, সুইম করতে পারে, সাঁতার কাটতে পারে। তা সাঁতার কাটার জন্য তো গমনাঙ্গ লাগবে, তাহলে লোকোমোটর অর্গান লাগবে। সেই লোকোমোটর অর্গানটা হচ্ছে ফ্লাজেল। কিন্তু কখনোই এদের জীবদ্দশায় বা এরা যখন পূর্ণাঙ্গ পরিণত ম্যাচিওর্ড হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর সেই ফ্লাজেলা থাকে না। তাহলে ফ্লাজেলা অনলি প্রেজেন্ট ইন গ্যামেট। যখন এদের গ্যামেট দেখা যায় তখন দেখা যায় শুধু ফ্লাজেলার উপস্থিতি, তারপরে আর ফ্লাজেলা দেখা যায় না।
আর একইভাবে এখানেও রঞ্জক পদার্থ কি বলবে না ফিউকোজ্যান্থিন, ডায়াটোজ্যান্থিন, ডায়াডিনোজ্যান্থিন এইসব, এছাড়া ক্লোরোফিল এ, সি। সঞ্চিত খাদ্যবস্তু বা স্টোরড ফুড ম্যাটেরিয়ালস কি ভলিউটিন গ্র্যানিউলস, ক্রাইসোল্যামিনারিন জাতীয় পলিস্যাকারাইড এইগুলো থাকছে। আর কি থাকছে না এদের ক্ষেত্রে মেনলি আমরা দেখতে পাবো পিনেলিস বর্গের কোষ, যেহেতু সেহেতু এরা অনুদৈর্ঘ্যভাবে এবং অরীয়ভাবে সিমেট্রিক্যাল, মানে দে আর রেডিয়ালি অ্যান্ড ট্রান্সভার্সলি সিমেট্রিক্যাল বডি। এদের উদাহরণ কি মেলোসিরা, যেমন জাইনোপ্লাজেটসের উদাহরণ দিচ্ছি গ্লুনোডিয়াম বা গ্লিনোডিয়াম, তেমন ক্রাইসোফাইটসের উদাহরণ ক্ষেত্রে আমরা কি বলতে পারি মেলোসিরা। আমি একটু একটা ছবি দেখাচ্ছি বটে, কিন্তু ছবিটা এইরকম টাইপের একটা স্ট্রাকচার, এখানটা পাতার মতো স্ট্রাকচার, ঠিক আছে। এটাই হচ্ছে মেলোসিরাস স্ট্রাকচার, এটাই হচ্ছে ক্রাইসোফাইটসের মধ্যে পড়ছে। ক্রাইসোফাইটস কথাটা করতে গেছে, এক হচ্ছে ডায়াটমস আর এক হচ্ছে অ্যামরফাস। বোঝো? ও বোঝে অ্যামরফাস, অ্যামরফাস বোঝে, অ্যামরফাস স্ট্রাকচার গুঁড়ো গুঁড়ো, হাত দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। শেল বা খোলক দুটো ধাক্কা লাগলে গুঁড়ো গুঁড়ো ফেটে পড়ে যায়। পেস্ট মাজন যেটা তৈরি হয়, বা তোমরা ক্যালসিয়াম কার্বনেট শুনেছো, ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টাল বা ক্যালসিয়াম কার্বনেটের কেলাস, সেখানেও আমরা দেখবো যে ধরো ওরকম কিছু এমন কিছু স্ট্রাকচার যেগুলোকে হাত দিয়ে চেপে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে চূর্ণ বিচূর্ণ পড়ে যায়। বালির কণা, বালির ডালা, হাত দিয়ে ডালাগুলোকে ইয়ে করো, আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ পড়ে যাবে। ঠিক সেইটাই এক্ষেত্রে দেখা যায় ক্রাইসোফাইটসের ক্ষেত্রে, অর্থাৎ ওইরকম ডালাগুলো ডায়াটমাইস আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ গুঁড়ো গুঁড়ো অ্যামরফাস মানে গুঁড়ো। হ্যাঁ, এরপরে চলে এসে আমাদের অতি পরিচিত একটা অর্গানিজম ইউক্লিনয়েডস। ইউক্লিনয়েডস মানে বুঝতে পারছো কে? হ্যাঁ, একটা আইসক্রিমের কোণের মতো দেখতে লাগছে। দেখো, এটা হচ্ছে একটা ইউক্লিনার্সের স্ট্রাকচার। তোমরা যদি একটু ভালো করে দেখতে পারো, দেখে নাও। ইউক্লিনার্সের যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে একটা ফ্লাজেলেটেড অর্গান আছে। আমরা জানি ইউক্লিনার হচ্ছে লোকোমোটরি অর্গান হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলার যে স্ট্রাকচারটা আছে সেই ফ্লাজেলার স্ট্রাকচারটা ব্লেফারোপ্লাস্ট কণিকা থেকে উদ্ভূত হয়েছে। ব্লেফারোপ্লাস্ট গ্র্যানিউলস, the flagellated organ that originates from the blepharoplast granules or blepharoplast particles। এই ব্লেফারোপ্লাস্ট কণিকাটা কি? ব্লেফারোপ্লাস্ট কণিকা হচ্ছে এক ধরনের কন্ট্রাক্টাইল প্রোটিন দিয়ে তৈরি এক ধরনের স্ট্রাকচার, যেখান থেকে গেঁথে থাকছে, অর্থাৎ which deeply embedded inside this blepharoplast granules or blepharoplast particles। এছাড়াও কি আছে দেখো, এখানে একটা স্যাক লাইক স্ট্রাকচার আছে। এই যে স্যাক লাইক স্ট্রাকচার, এই স্যাক লাইক স্ট্রাকচারের একটা পার্টে আছে ব্লেফারোপ্লাস্ট, তার আশেপাশে যেটা আছে সেটা হচ্ছে রিজার্ভার, সংকোচী গহ্বর আছে। এই যে এইটা দেখো, এই কালো মতো যেটা দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে লিখে রাখবে সংকোচী গহ্বর। ঠিক এই জায়গাটা, এই যে কালোটা, এটা হচ্ছে সংকোচী গহ্বর, ইংলিশে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল। এই কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালের ফাংশন কি? ইট অ্যাক্টস অ্যাজ আ এক্সক্রিটরি অর্গান। আমরা জানি কোনো একটা অর্গানিজমের রেচন অঙ্গ থাকা দরকার,
তাহলে সংকোচী গহ্বর এর মাধ্যমে কন্ট্রাক্টাইলনেস জন্য কি হয় না, এ রেচন পদার্থ বা এক্সক্রিউটরি ম্যাটেরিয়ালসগুলোকে রিমুভ করতে পারে। তাহলে এটা হচ্ছে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল। আর ঠিক ওপরে যেটা আছে সেটার নাম হচ্ছে রিজার্ভার। এই যে এইটার নাম হচ্ছে রিজার্ভার, যেটা কালো মতো থলির মতো অংশ বা স্যাক লাইক স্ট্রাকচার, সেটাকে বলছে রিজার্ভার। আর কি, আর হচ্ছে দেখো সবুজ সবুজ ডটেড স্ট্রাকচার দিয়েছি ভেতরে ভেতরে। ইনসাইড দ্য ইউগ্লিনাইডস বডি দেয়ার আর নিউমারাস greenish structure, greenish sac-like structure. It resembles as chlorophyll or chloroplastid. মানে আমরা জানি তো ইউগ্লিনা হচ্ছে এমন একটা প্রাণী যেটা শালক সংশ্লেষ করতে পারে, অর্থাৎ ফটোসিস। ছোট্টবেলা থেকে পড়ে আসছো, ক্লাস 9 থেকে পড়ে আসছো, ইউগ্লিনা হচ্ছে শালক সংশ্লেষ সক্ষম প্রাণী, এমন একটা প্রাণী যেটা কিনা শালক সংশ্লেষ করতে পারে। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতেই পাই। এর যে বাইরের যে প্রাচীর, এইটা কিন্তু বিজ্ঞানীরা কোষ প্রাচীর বলতে নারাজ, অর্থাৎ এটাকে সেল ওয়াল বলা যাবে না। তাহলে স্যার কি বলবো? এটাকে বলা হয় পেলিকল। পেলিকল এইটাকে বলা, এই যে লাল যে বর্ডারটা, এটাকে সেল ওয়াল। কেন স্যার সেল ওয়াল বলা যাবে না কেন? কারণ সেল ওয়াল হতে গেলে যে ক্যারেক্টারগুলো দরকার এর কোনোটাই কিছু নেই। সেল ওয়াল হতে গেলে হয় সেটা হতে হবে মিউকোপলিস্যাকারাইড, হতে পারে পেপটাইডোগ্লাইকান, হতে পারে সেলুলোজ। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ম্যাম। তাহলে সেলুলোজ হতে হবে আইদার সেলুলোজ অর মিউকোপলিস্যাকারাইড অর পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি হতে হবে, কিন্তু এর ক্ষেত্রে সে ক্যারেক্টারই নেই। আবার উল্টে সেল মেমব্রেনও ঠিকঠাক বলা যাচ্ছে না, কারণ এটা প্রোটিন লিপিড প্রোটিন দিয়ে তৈরি নয়, পিএলপি নয়। সুতরাং এর ক্যারেক্টারিস্টিক্সটা সম্পূর্ণ আলাদা। এটা একটা আরবিট্রারি একটা বাউন্ডারি ওয়াল, যেটাকে আমরা বলতে পারি সেল ওয়াল। সেটাকেই বিজ্ঞানীরা সেল ওয়াল না বলে বলছেন পেলিকল। কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, সেই জন্য ওটাকে পেলিকল বলে অভিহিত করে। দেখবে বইতেও লেখা আছে কোষ প্রাচীর অনুপস্থিত বা সেল ওয়াল ইজ অ্যাবসেন্ট, কোষ পেলিকল নামক আবরণী দিয়ে ঢাকা থাকে। আর পেলিকেলের ক্ষেত্রে তীর্যক কিন্তু সমান্তরালভাবে অবস্থিত মায়োনিন সংকোচনশীল প্রোটিন থাকে। আমরা বুঝতেই পারলাম এরা সাধারণত ফ্রেশ ওয়াটার হ্যাবিটেটে থাকে, অর্থাৎ আর্দ্র মৃত্তিকায় বসবাস করে, এবং এরা হচ্ছে মিষ্টি জল বা স্বাদু জলে বসবাস করতে পারে। আমরা বললাম যে এই যে ফ্লাজেলাটা আছে এটা কিন্তু টিন সেল ফ্লাজেলাম। একটু আগে বলেছি টিন সেল ফ্লাজেলামটা কি, অর্থাৎ এটা কিন্তু রাফ, এর গায়ে কিন্তু রোয়া 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 কিছু মাইনর ব্রিসেলস আছে, যে স্ট্রাকচারগুলোটার জন্য আমরা এটাকে কি বলতে পারি না, এটা টিন সেল ফ্লাজেলাম। অসংখ্য সূক্ষ্ম চুলের মতো জিনিস আছে। এবার দেখে যে ফ্লাস্ক আকৃতির যে রিজার্ভার আছে, সেই রিজার্ভারের ওপর দিকটা ক্রমশ সরে হয়ে গেছে। দেখেছো? এই ভালো করে দেখো, কালো যে জায়গাটা ওপর দিকে, এই কালো জায়গাটা আস্তে আস্তে সরু হয়ে গেছে, আস্তে আস্তে ওয়াইডেন থেকে আস্তে আস্তে শর্টেন্ড হয়ে গেছে। এই টিউব লাইক স্ট্রাকচার, ভেরি স্ল্যান্ডার টিউব লাইক স্ট্রাকচার, এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয়, লিখে নাও, সাইটোফ্যারিংস। আর ঠিক যে ছিদ্র, এখানটা লক্ষ্য করো, ঠিক যে ছিদ্র দিয়ে কালো জিনিসটা আস্তে আস্তে বেরিয়ে গেছে দেহের বাইরে, তাকে বলে সাইটোস্টোম। স্টোম মানে বায়োলজিতে মাউথ বা মুখমণ্ডল। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম যে সাইটোস্টোম আর তার নিচে আছে সাইটোফ্যারিংস। আমাদের ক্ষেত্রে কিন্তু ফ্যারিংস আছে, আমরা জানি ফ্যারিংস হচ্ছে আমাদের ঠিক এই জায়গাটা আছে ফ্যারিংস। বাংলায় যাকে বলে নাম শুনেছো গলবিল, গলবিল। হ্যাঁ, গলবিলটা হচ্ছে ফ্যারিংস, অর্থাৎ যেটা অন্তর্নাসারন্ধ্র বা ইন্টারনাল নস্ট্রিলস আর ট্র্যাকিয়ার মধ্যে কমন স্পেস, সেটা হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস আবার 3 ধরনের আমরা জানি, আমাদের ক্ষেত্রে ওরো ফ্যারিংস আছে, ন্যাসো ফ্যারিংস আছে, ল্যারিঞ্জো ফ্যারিংস আছে, এগুলো আছে। এখন এটা দরকার নেই, যখন হিউম্যান ফিজিওলজিতে ঢুকবো তখন পড়াবো, যখন ইউনিট 5 পড়াবো। তো যাই হোক, যেটা বলবার কথা, তাহলে সাইটোফ্যারিংস যে ছিদ্রটা দিয়ে, দ্য মাইনিউট পোর through which the cytopharynx is opened up বা exposed to the outside is called by cytostome. আবার বলছি, সাইটোফ্যারিংস যে সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হচ্ছে তাকে বলা হয় সাইটোস্টোম। স্টোম মানে মাউথ বা স্টোমিয়াম থেকে এসছে। এবার দেখো এর একেবারে কেন্দ্রস্থলে, অর্থাৎ এই ইউগ্লিনার একেবারে কেন্দ্রস্থলে যে সাইটোপ্লাজমিক ইনক্লুশনটা আছে তাকে বলে এন্ডোপ্লাজম। আর তাহলে পেরিফেরাল রিজিয়নের সাইটোপ্লাজমকে কি বলবো বলো? এক্টোপ্লাজম।
মাঝখানে সেন্ট্রাল রিজিয়নটাকে যদি এন্ডোপ্লাজম বলি, তাহলে তার পেরিফেরাল মানে সাইডে যে সাইটোপ্লাজমগুলো থাকবে তাকে কি বলবো? একটো মানে বাইরের দিক, এন্ডো মানে ভেতরের দিক, এন্ড ভেতরে, তাহলে এন্ডোপ্লাজম মাঝখানে আছে। আর এই ধারে 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 যেগুলো আছে সেগুলো হচ্ছে একটোপ্লাজম। আর তার মানে এই যে সেল অর্গানগুলো সেটা কোথায় আছে? এন্ডোপ্লাজম আছে। এছাড়া আর কি আছে? সঞ্চিত খাদ্যবস্তু, প্যারামাইলান বডি বা প্যারামাইলান গ্র্যানুলস। এইগুলো হচ্ছে সব প্যারামাইলান, আগের দিনই বলেছি প্যারামাইলন বডি, এর মধ্যে কি থাকে? খাদ্যবস্তু থাকে। প্যারামাইলন বডি, PARAMIOLON, প্যারামাইলন বডি, যা রাসায়নিকভাবে পলিস্যাকারাইড যাকে বিটা 1,3 গ্লুকান হিসেবে থাকে। আই স্পট আছে। আই স্পট কোথায়? এই দেখো, এই ছোট 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 কালো 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 যেগুলো আছে গোল্লা গোল্লা, সেগুলো হচ্ছে আই স্পট। এরও তো আই থাকবে, তাই এইগুলো হচ্ছে আই স্পট। কোথায় আছে না? কন্ট্রাক্টাইল ভ্যাকুলের কাছে আছে। কন্ট্রাক্টাইল ভ্যাকুল বা সংকোচী গহ্বরের কাছে আছে, দেখছো? আচ্ছা, হয়ে গেল আমাদের পুরো ফটোসিনথেটিক প্রোটিস্টা। এবার চলে যাও স্লাইম মোল্ড। স্লাইম মোল্ডের ব্যাপারে তেমন কিছু করার নেই, আমি জাস্ট এটা ক্যারেক্টারিস্টিক্সটা বলেই চলে যাব। অর্থাৎ এটাকে বলা হয় অ্যানিমাল ফাঙ্গাস বা ফাঙ্গাস অ্যানিমালও বলা যেতে পারে। অ্যানিমাল ফাঙ্গাই না বললেও ফাঙ্গাস অ্যানিমাল বললেও কোনো অসুবিধা নেই। যদি কেউ ফাঙ্গাস অ্যানিমাল বলে একই ব্যাপার দাঁড়ায়। কেন বলা হয়েছে সেইটা শুধু জেনে রাখবে যে why does স্লাইম মোল্ড, প্রশ্ন লিখে রাখবে, why does slime mold considered as fungus animal? স্লাইম মোল্ডকে কেন ফাঙ্গাস অ্যানিমাল বা ছত্রাক প্রাণী নামে অভিহিত করা হয়? এটাকে অনেক বৈজ্ঞানিক প্রোটিস্টিয়ান ছত্রাক নামে অভিহিত করে। প্রথম পয়েন্ট, এরা হচ্ছে ক্লোরোফিলবিহীন, এরা হচ্ছে আক্লোরোফিলাস। আমরা কি জানি তো ছত্রাকের দেহে কি ক্লোরোফিল থাকে? ফাঙ্গাসের দেহে কোনো ক্লোরোফিল থাকে না, তাই জন্য হ্যাঁ মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে সেই কারণে, তাই এটা হচ্ছে আক্লোরোফিলাস। তারপরে কি? তারপরে হচ্ছে কোষ প্রাচীরবিহীন, তবে রেণুতে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর উপস্থিত থাকতে পারে। এদের যে রেণু হয় বা স্পোর হয় সেটাতে অনেক সময় সেল ওয়াল থাকতে পারে, আদারওয়াইজ এটা হচ্ছে উইদাউট অফ সেল ওয়াল। এক্ষেত্রে জীবনচক্র বা লাইফ সাইকেলের একটা দশায় অ্যামিবয়েড মুভমেন্ট দেখা যায়। অ্যামিবয়েড মুভমেন্ট দেখা যায়, আসলে এই প্লাজমোডিয়ামের মতো দেখতে হয়, কিন্তু মাঝে মাঝে তার স্ট্রাকচারে আমরা দেখব এরকম। এটা কিসের স্ট্রাকচার? অ্যামিবা স্ট্রাকচার। এই যে এঁকেছি, দেখতে পাচ্ছ অ্যামিবা। সেল ওয়ালটা স্পোরে প্রেজেন্ট থাকতে পারে। মানে আবার বলছি, স্লাইম মোল্ডের মধ্যে যে স্পোর প্রোডাকশন হয় সেই স্পোরের, এইটা ধরো স্পোর, এই স্পোরের বাইরের দিকে সেল ওয়াল থাকতে পারে, কিন্তু প্রাণীটার বাইরে কোনো সেল ওয়াল নেই। প্রাণীটার মধ্যে যে স্পোর উৎপন্ন হচ্ছে, স্পোর প্রোডাকশন হচ্ছে, তার আউটার ওয়ালটা ইট মে বি মেড আপ অফ সেলুলোজ। সেলুলোজটা থাকতে পারে শুধুমাত্র স্পোরের গায়ে, আউটার ওয়াল অফ দ্য স্পোর, বাট নট ইন দ্য পার্টিকুলার অ্যানিমাল। অ্যানিমাল বলতে স্লাইম মোল্ড। এক্ষেত্রে ক্লোরোফিল থাকে না, কিন্তু ক্লোরোফিল কি পিগমেন্ট ধারণ করে? ক্লোরোফিল কি ধরনের রঞ্জক পদার্থ? কি রং? সবুজ। ক্লোরোফিল মানে হচ্ছে গ্রিনিশ পিগমেন্ট, কিন্তু ক্লোরোফিল ABC ছাড়া যদি অন্য কোনো রঞ্জক পদার্থ, যেমন ধরো ফিউকোজ্যান্থিন, জানো কি কী রঙের হবে? বাদামি। ফিউকোজ্যান্থিন, ফিউকো এরপরে পাবে অনেকবার কথাটা, এই ইউনিট 3তেই পাবে, এই মানে এই 3rd চ্যাপ্টারেই পাবে। ফিউকো কথাটা যেখানেই থাকবে তার মানে মনে রাখতে হবে হচ্ছে বাদামি বা ব্রাউন। আর একটু আগে ওটা বলছিল লাল বা রেড পিগমেন্টেশন। রেড কখন হবে? যেখানে, এগুলো একটু বুদ্ধি খাটাতে হবে, সব জানো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেখানে ইয়েটা পাওনি, মানে টার্মটা পাওনি, কিন্তু টার্মটা আগে জানো। কোনো টার্মিনোলজি প্রেফিক্সে যদি এরিথ্রো কথাটা থাকে তাহলে হচ্ছে লাল। ইংলিশে পড়ে এসছো এরিথ্রোসাইট, লিউকোসাইট। এরিথ্রোসাইট মানে আরবিসি, রেড ব্লাড কর্পাসেল। যেখানেই রেড থাকবে এরিথ্রো কথাটা আসবে। ফিউকো হলে বাদামি, আর জ্যান্থোফিল হলে হলুদ, ইয়েলো। ক্যারোটিন হলে কি কালার হবে?
ক্যারোটিন, ক্যারোটিন কোথায় আছে? ক্যারোটিন কোথায় আছে? ক্যারোটিন, প্রচুর পরিমাণে ক্যারোটিন পাওয়া যায় কার মধ্যে? ক্যারোটিন হচ্ছে, এগুলো তো জানা উচিত, ক্যারোটিন হচ্ছে কমলা বর্ণের, গাজরে আছে প্রচুর পরিমাণে ক্যারোটিন। ক্যারটস বলে, ক্যারটস, গাজরকে ক্যারটস বলে না ইংলিশে? ক্যারোটিন আছে, ক্যারোটিন পিগমেন্টেশন আছে প্রচুর পরিমাণে। গাজর খেলে কি ভিটামিন এ পাওয়া যায়, হ্যাঁ, চোখ ভালো থাকে, ক্যারোটিনয়েডস রঞ্জক পদার্থ আছে। যাই হোক, এবার আমরা যে জায়গাটা যাব, তাহলে এই যে এর ক্ষেত্রে আবার কি ধরনের নিউট্রিশন ডিল করে? স্লাইম মোল্ড, এরা আবার স্যাপ্রোফাইটিক নিউট্রিশন ডিল করে। এরা আবার প্যারাসাইটিক নিউট্রিশন ডিল করে। প্যারাসাইটিক মানে পরজীবী, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গলার্ধকরণ করে, এনগালফ করে, ফ্যাগোট্রপিক নিউট্রিশন ডিল করে। তাই এদের ক্ষেত্রে আসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনও দেখা যায়। এবং আমরা বলতে পারি যে ডিপ্লয়েড যে বডিটা সেটা থ্যালাস বডি, অর্থাৎ একে ডিস্টিংক্ট করা সম্ভব নয় আলাদা করে। এবং এদের ক্ষেত্রে স্পোর ফর্মেশন হয়, স্পোর ফর্মেশনের মাধ্যমে মিক্স অ্যামিবা গঠন করে। মিক্স অ্যামিবা বলতে এখানে আমরা বলতে পারি যে মিওসিস প্রক্রিয়ায় যেহেতু রেণু উৎপন্ন হচ্ছে, এখানে এদের জীবন দশায় হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, তোমরা নিশ্চয়ই মনে আছে যৌনুক্রম পড়েছিলে মাধ্যমিকে, বা অল্টারনেট অফ জেনারেশন পড়ে এসছো মাধ্যমিকে। সেখানে কি হ্যাপ্লোমায়ান্টিক এবং ডিপ্লোমায়ান্টিক বা ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েডের সিকোয়েন্সিয়াল ইভেন্টসের চক্রাকার পর্যায়ক্রমিক আবর্তন হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অল্টারনেট অফ জেনারেশন বা যৌনুক্রম। এখানেও তাই মিক্সড অ্যামিবা বলা হচ্ছে, তার কারণ কখনো দেখা যাচ্ছে ডিপ্লয়েড ফেজ, ডিপ্লয়েড ফেজ থেকে আবার হ্যাপ্লয়েড ফেজে যখন যাচ্ছে অর্থাৎ রেণু উৎপন্ন করছে। কয়েকটা কোয়েশ্চেন শুধু বলছি, লিখবে হোয়াট ইজ আसेलुलर স্লাইম মোল্ড? আसेलुलर স্লাইম মোল্ড বা অকোষীয় স্লাইম মোল্ড কি? এটা হচ্ছে অঙ্গজ দেহ বহু নিউক্লিয়াস যুক্ত কোষ প্রাচীরবিহীন এবং অকোষীয়, যাকে প্লাজমোডিয়াম বলা হচ্ছে। আবার বলছি, অঙ্গজ দেহ বা ভেজিটেটিভ পার্টটা হচ্ছে মাল্টিনিউক্লিয়েটেড অ্যান্ড ইট ইজ উইদাউট অফ সেল ওয়াল, ইট ইজ কল্ড বাই নন সেলুলার প্লাজমোডিয়াম। এরপরে লিখবে স্ক্লেরোসিয়াম কি? স্ক্লেরোসিয়াম, হোয়াট ইজ স্ক্লেরোসিয়াম? SCLEROTIUM, স্ক্লেরোসিয়াম। দন্তের শয় কয় লয়? একার, স্ক্লেরো, রয়কার, টয় হর্ষ 29 টাকা ম, স্ক্লেরোসিয়াম। এটা কি? এটা বলা হচ্ছে প্রতিকূল পরিবেশে সমগ্র দেহটাই অসম আকৃতি বিশিষ্ট এবং কঠিন আবরণে আবৃত হয়ে স্ক্লেরোসিয়াম গঠন করে। তারপরে লিখবে অবশ্যই কমিউনাল স্লাইম মোল্ড কি? হোয়াট ইজ কমিউনাল স্লাইম মোল্ড? আচ্ছা, অবশ্যই একটা এইচএস এর জন্য একটা প্রশ্ন লিখে রাখবে, মিক্সড অ্যামিবা। মিক্সড অ্যামিবা কাদের ক্ষেত্রে দেখা যায়? এই অকোষীয় স্লাইম মোল্ডের ক্ষেত্রে দেখা যায় মিক্সড অ্যামিবা। তারপরে বলেছি কমিউনাল স্লাইম মোল্ড কি? পরিবেশে যখন খাদ্য উপাদানের ঘাটতি দেখা যায় তখন অনেকগুলো অ্যামিবয়েড কোষ একত্রিত হয়ে ছদ্ম প্লাজমোডিয়াম গঠন করে, একেই বলা হয় কমিউনাল স্লাইম মোল্ড। আবার বলছি, ডিউ টু ল্যাক অফ food particles in the environment, slime mold segregates into different amoeboid structure. This type of structure is called pseudoplasmodium. They are linked with each other in this unfavorable condition. আবার বলছি বাংলায়, they are linked with each other in this unfavorable condition. পরিবেশে যখন খাদ্যের অভাব ঘটে তখন স্লাইম মোল্ড পরস্পরের সাথে অ্যামিবয়েড কোষের আকারে জুড়ে থাকে, একেই বলা হয় কমিউনাল স্লাইম মোল্ড। এবং ছদ্ম
প্লাজমোডিয়াম। আর তুমি ওইখানে লিখে রাখবে অবশ্যই ইংলিশে যে দিস ইন দিস রিজন ইট ইজ কল্ড কমিউনাল স্লাইম মোড। মানে ব্যাপারটা বুঝতে পেরেছো যে একটার সাথে একটা লিঙ্কড হয়ে থাকছে কিন্তু সেগ্রিগেট হয়ে গেছে নিজের এই ঠিকানটা এইরকম টাইপের। This type of structure is called pseudoplasmodium. Pseudoplasmodium, ছদ্মপ্লাজমোডিয়াম। দেখো এই আমি দেখিয়ে দিয়েছি, দেখো একটার সাথে একটা জাস্ট টাচে লেগে আছে কিন্তু পরস্পর থেকে আলাদা হয়ে গেছে। দেখা যাচ্ছে এখানে এই পার্টটা একটার সাথে একটা টাচে আছে কিন্তু পরস্পর থেকে আলাদা হয়ে গেছে। এর পরের যে পার্টটা আমি চলে যাচ্ছি সেটা হচ্ছে স্পোরোকার্প। কি, হোয়াট ইজ স্পোরোকার্প? আসলে এই ছদ্মপ্লাজমোডিয়াম যেটা একটু আগে বললাম সিউডোপ্লাজমোডিয়াম, এই সিউডোপ্লাজমোডিয়াম থেকে যে ফল দেহ বা রেণুস্থলীটা সৃষ্টি হয়, যে স্পোরাঞ্জিয়ামটা সৃষ্টি হয় তাকেই বলা হয় স্পোরোকার্প। আবার বলছি, the sporangium that originates from the pseudoplasmodium in case of cellular slime mold is called by sporocarp. ছদ্মপ্লাজমোডিয়াম থেকে বৃন্তযুক্ত স্টক বৃন্তযুক্ত যে ফল দেহ বা রেণুস্থলী তৈরি হয়, রেণুস্থলী মানেই তো ফল দেহ, রেণুস্থলী মানে রেণু ধারণ করে যে রেণুস্থলী, যে থলির মধ্যে রেণু মাতৃকোষ উৎপন্ন হয়। দ্য স্যাক লাইক স্ট্রাকচার ইন উইচ স্পোর মাদার সেলস আর ফর্ম ইজ কল্ড স্পোরাঞ্জিয়াম। সব লেখার দরকার নেই, একটু বুঝে নিলেও হবে। স্পোরাঞ্জিয়াম জিনিসটা কি? একটা স্যাক লাইক স্ট্রাকচার যার মধ্যে স্পোর মাদার সেল প্রডিউস করছে। স্পোর মাদার সেল থেকে কি প্রডিউস করবে? রেণু মাতৃকোষ থেকে রেণু প্রস্তুত হবে, স্পোর মাদার সেল থেকে স্পোর ফর্মেশন হবে। কিন্তু স্পোরটা ফর্মেশন হচ্ছে কোথা থেকে? স্পোর মাদার সেল। আর স্পোর মাদার সেলটা কোথায় আছে? ফ্রুট বডি হিসাবে, রেণুস্থলী। হ্যাঁ, সেইটাই। এরপরে চলে যাচ্ছে আমাদের অতি সোজা ব্যাপার, এইগুলো একটু জটিল ছিল। এবার সবচেয়ে সোজা পার্ট, প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। প্রোটোজোয়া বা আদ্য প্রাণীর মধ্যে আমরা কি দেখবো না, চারটে ভাগ আছে অন দ্য বেসিস অফ দেয়ার লোকোমোটরি অর্গান। কিন্তু তার আগে তো আমাদের জানতে হবে যে এই প্রোটিস্টটা কারা, এই আদ্য প্রাণী বা এই প্রোটোজোয়াটা কারা। এরা অবশ্যই হচ্ছে ইউনিসেলুলার, লিখে রাখবে, এককোষী, আণুবীক্ষণিক, পেলিকেল দ্বারা আবৃত এবং নির্দিষ্ট আকার আকৃতি এদের থাকে না, ইররেগুলার শেপড। অথবা আমরা বলতে পারি আকৃতি থাকে, মানে আকৃতি থাকতেও পারে, আকৃতি নাও থাকতে পারে। ইরেগুলার অর রেগুলার শেপ। ইরেগুলার শেপ কারা? অ্যামিবা। এই যে অ্যামিবা, কোনো আকার নেই। এন্টামিবা হিস্টোলাইটিকা, হ্যাঁ, এন্টামিবা হিস্টোলাইটিকা যদি একটা শেপট আছে, হ্যাঁ, প্লাজমোডিয়ামের মতো সিস্টিক দশা এরা ইয়ে করে। যাই হোক, এটা আমরা দেখলাম। এদের ক্ষেত্রে নিউক্লিয়াস হচ্ছে টু টাইপস অফ নিউক্লিয়াস আর ফাউন্ড। আমি আগের দিনই বলেছি, প্যারামেশিয়ামের ক্ষেত্রে একটাকে বলা হয়, বড়টাকে ম্যাক্রোনিউক্লিয়াস আর ছোটটাকে মাইক্রোনিউক্লিয়াস। দের আর টু টাইপ অফ নিউক্লিয়াস। এছাড়া হচ্ছে কি না, লোকোমোটরি অর্গানের মধ্যে এই দেখো মজাটা দেখো, এইগুলি হচ্ছে চালাকির ব্যাপার। লোকোমোটরি অর্গান যদি ঢোকাতে হয়, প্রত্যেকটা লোকোমোটরি অর্গানের নাম করে দেওয়া হয়ে যাবে। যেমন সিলিয়াটা, তার মানে কারোর গমনাঙ্গ হচ্ছে সিলিয়া, কারোর গমনাঙ্গ হচ্ছে ক্ষণপথ বা সিউডোপোডিয়া, অ্যামিবার ক্ষেত্রে আছে। আর কারোর গমনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা, তাহলে ফ্লাজেলা, সিলিয়া, ক্ষণপথ বা সিউডোপোডিয়া, যাদের এদেরই গমনাঙ্গ আছে। এটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে হয়ে গেল। এরা কী ধরনের নিউট্রিশন ডিল করে? হলোজোইক প্রাণীজ পুষ্টি, হলোজোইক। অর্থাৎ এরা প্যারাসাইটিক নেচারও দেখা যায় এদের মধ্যে, যেমন অ্যামিবা, তারপর প্রোটিস্টিয়ান, যেটা প্রোটিস্টা ফটোসিনথেটিক প্রোটিস্টান আছে যেটা, তার ক্ষেত্রে আমরা বলতে পারি ইউগ্লিনা। আবার প্যারাসাইটিক হচ্ছে এন্টামিবা, এইগুলো আছে। এদের দেহতলের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া শ্বসন সম্পন্ন করে। রেসপিরেশন অকার থ্রু দ্য বডি সারফেস। মানে এই যে অ্যামিবা বা ধরো আমি বলতে পারি ট্রাইপ্যানোজোমা, এইগুলোর ক্ষেত্রে আমরা সবকটা দেখব যে বডি সারফেস দিয়ে করে। এবং প্যারাসাইটিক নেচারের ক্ষেত্রে মনোসিস্টিস, অ্যানারোবিক রেসপিরেশন দেখা যায়, অবাত শ্বসন দেখা যায়। এদের রেচনাঙ্গ কি? কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল। প্যারামেশিয়ামের ক্ষেত্রে আছে, প্যারামেশিয়াম ছবিটা মনে পড়ছে, আগের দিন দেখেছিলাম।
বলো এক্সক্রিশন। থ্যাংক ইউ। এরকম জিজ্ঞেস করে নেবে, অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবে। হ্যাঁ, রেচন হচ্ছে এক্সক্রিশন, এক্সক্রিটরি অর্গান হচ্ছে কন্ট্রাক্টাইল ব্যাকবোন। এদের যৌন জনন কি ধরনের হবে? কনজুগেশন। প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখা যায় কনজুগেশন দেখা যায়, এক্স্যাক্টলি। এছাড়াও কনজুগেশন ছাড়াও সিনগ্যামিও দেখা যায় বটে, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কনজুগেশন, যেমন প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখা যায়। আবার সিনগ্যামের মধ্যে আমরা দেখবো অ্যামিবা করে। এছাড়া হচ্ছে বহু বিভাজন, এন্টামিবা বা অ্যামিবার ক্ষেত্রে আছে, মাল্টিপল ফিশন আছে, এদের অল্টারনেট অফ জেনারেশন দেখা যায়। এবার চলে যাও জু ফ্ল্যাজেলাটার ক্যারেক্টারিস্টিক্সে। জু ফ্ল্যাজেলাটা লেখো, এদের ক্ষেত্রে এক বা একাধিক ফ্ল্যাজেলা দেখা যায়। এটার উদাহরণ কি অবশ্যই লিখে দিচ্ছি আমি। এক্সাম্পল হচ্ছে জিয়ারডিয়া, জিয়ারডিয়া এসপি। সুলভ শৌচালয় অনেক সময় বলা হয় পাবলিক ল্যাট্রিন যেগুলো, সেগুলোতে বলে ইউজ করতে না, এই জিয়ারডিয়া থাকে। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ করতে সাহায্য করে, এসটিডি মানে যৌন রোগ সংক্রমণ, এই জিয়ারডিয়ার ভূমিকা আছে। এক বছর মাধ্যমিকে দিয়ে দিয়েছিল, সেই বিক্ষোভ হচ্ছিল, জিয়ারডিয়া দিয়ে দিয়েছিল। জিয়ারডিয়া সম্বন্ধে মানে জিয়ারডিয়া হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিনিক ব্যাপারটাকে মেনটেন করতে গেলে এই জিয়ারডিয়াগুলোকে তাড়াতে হবে। সুতরাং জিয়ারডিয়া হচ্ছে এমন একটা প্রোটোজোয়া যেটা কিনা ল্যাট্রিনে থাকে। এরা কিন্তু ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, পাবলিক টয়লেট তো অত পরিষ্কার হয় না, সুতরাং সেক্ষেত্রে বিভিন্ন জীবাণু বা বিভিন্ন প্যাথোজেন্সগুলো থাকে। সেই প্যাথোজেন্সগুলো ভীষণভাবে কিন্তু এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজকে কিন্তু অ্যালাউ করে। জিয়ারডিয়া ছাড়াও আরেকটা আছে ট্রাইপ্যানোজোমা, খুব মজাদার, ট্রাইপ্যানোজোমা গ্যাম্বিয়েন্সিস। এর সাহায্যে কি হয়? ট্রাইপ্যানোজোমা সেটসি মাছি, সেটসি বলে এক ধরনের হাউসফ্লাই, হ্যাঁ আমাদের এখানে পাওয়া যায় না, জঙ্গলে পাওয়া যায়, আফ্রিকা বা আমাজন এদের জঙ্গলে পাওয়া যায়। এই সেটসি মাছির ক্ষেত্রে এই জীবাণুটা বহন হয়, এবং এই করতে হবে, অবশ্যই জানতে হবে এটা, ট্রাইপ্যানোজোমা যদি কারোর বডিতে যায় তাহলে সে শুধু ঘুমিয়ে পড়বে, এবং এর জন্য যে ডিজিজটা হয় তাকে বলা হয় স্লিপিং সিকনেস। ঘুম রোগ সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম হলো ট্রাইপ্যানোজোমা। বইতে লেখা আছে, মোটামুটি করে লেখা আছে ট্রাইপ্যানোজোমা। হ্যাঁ, ট্রাইপ্যানোজোমা হচ্ছে স্লিপিং সিকনেস ঘটায়, শুধু ড্রাউজিনেস আসবে, শুধু ঝিমুনি আসবে, ঘুমিয়ে পড়বে, এবং এটা বায়ুতার কথা দিয়ে সেটসি মাছি, হ্যাঁ এক ধরনের মাছি। ওই মাছির মধ্যে এই পরজীবীটা বাহিত হয়, ওদের দেহের মধ্যে পাওয়া যায়। তারপরে দেখো, তারপরে যেটা বলছিলাম যে তাহলে আমরা দেখে নিলাম কি না, এই জুফ্লাজেলেটের ক্ষেত্রে তো মোটামুটি এরা হচ্ছে পরজীবী প্রকৃতি, হ্যাঁ প্যারাসাইটিক নেচার, এদের থাকে প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন, এরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন ডিল করে। যৌন জনন হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন সিনগ্যামি প্রকৃতি। সিনগ্যামি প্রকৃতির মানে বুঝতেই পারছো, মাধ্যমিকে পড়ে এসছো, মাধ্যমিকে যেখানে সিনগ্যামি, হ্যাঁ এক্স্যাক্টলি সিনগ্যামি মানে সিন মানে হচ্ছে টুগেদার, গ্যামি মানে হচ্ছে ম্যারেজ, হ্যাঁ সেখানে সিনগ্যামি আমরা জানি। হলোজোয়িক পুষ্টি ডিল করে। এরপর হচ্ছে সার্কোডিনা ব্যাপারটা কি? সার্কোডিনা বা রাইজোপোডা হচ্ছে গমনাঙ্গ, হচ্ছে ফলপথ, অর্থাৎ গমন অঙ্গ বা লোকোমোটরি অর্গান হচ্ছে সিউডোপোডিয়া, এবং এদের যে মুভমেন্টটা হয় আমি মাধ্যমিকেও পড়িয়েছিলাম কি না, সল জেল থিওরির মাধ্যমে মুভমেন্টটা হয়। সল জেল থিওরি, জেলি লাইক সাবস্টেন্স আর সলিউট লাইক সাবস্টেন্স, সেটা ওই ওখানে যে কন্ট্রাক্টাইল প্রোটিনগুলো আছে তার মাধ্যমে অ্যামিবার গমন, তোমাদের মাধ্যমিকে ছিল অ্যামিবার গমন সল জেল মতবাদ অনুযায়ী সম্পন্ন। মাধ্যমিকের বইতে শুধু কথাটা কিন্তু লেখা আছে, কিন্তু আমি ব্যাখ্যা করে পড়িয়েছিলাম, হয়তো স্মৃতির আড়ালে চলে গেছে, কিন্তু আমি পড়িয়েছিলাম। স্মৃতির আড়ালে চলে গেলেও মনে করতে হবে, সেটাকে আবার রিক্যাপিচুলেট করতে হবে। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম যে সল জেল থিওরির মাধ্যমে অ্যামিবা গমন করে। এই রকমভাবে যেদিকে প্রপাগেশনটা হচ্ছে বা যেদিকে তার ওই তোমার কি বলবো ক্ষণপথটা, ক্ষণিকের জন্য যে পথ সৃষ্টি হয়, অর্থাৎ যে পথটা সৃষ্টি ওইদিকে হুশ করে জেলি লাইক সাবস্টেন্সটা এগিয়ে যাচ্ছে, মানে ওই
জাস্ট জেলি যেরকম লজেন্স হয় না, সেই জাস্ট জেলির মধ্যে এই দিকটা চাপলে ওই দিকটা বেরিয়ে যায়, ওই দিকটা চাপলে এই দিকটা বেরিয়ে আসে, ঠিক সেরকম এই দিকটা চাপলে ওই দিকে হুশ করে বেরিয়ে গেল জেলিটা। এবার জেলিটা তো চলে গেলেই হবে না, জেলিটাকে আবার সাপোর্ট করতে হবে, তাহলে তার পেছনে সলিউট পার্টিকলস, সলিউট বিভিন্ন কন্ট্রাক্টাইল প্রোটিনগুলো গিয়ে আবার সাপোর্ট করলো যাতে আবার ফিরে না আসতে পারে, তখন ও পিছন দিকটাকে এরকম নিয়ে সামনে এগোয়। এইভাবে অ্যামিবা একদিক থেকে আরেক দিকে মুভ করতে পারে। এছাড়া হচ্ছে প্রধানত এই যে ধরো সার্কোডিনা বা রাইজোপোডা, এরা সাধারণত ফ্রেশ ওয়াটার অ্যানিমাল হয় বা ফ্রেশ ওয়াটার প্রোটোজোয়া হয়, হ্যাঁ, হলোজোইক নিউট্রিশন ডিল করে। এটা হচ্ছে অ্যামিবা, এন্টামিবার ক্ষেত্রে দেখা যায়। এরপর হচ্ছে স্পোরোজোয়া, কোনো গমন অঙ্গই নেই, উইদাউট আ লোকোমোটরি অর্গান, যেমন মনোসিস্টিস, যেমন বলতে পারি প্লাজমোডিয়াম। তাহলে এইটার ক্ষেত্রে আমি যেমন বলে দিলাম কি না অ্যামিবা, অ্যামিবা প্রোটিয়াস, অ্যামিবা প্রোটিয়াস, যাদের লোকোমোটরি অর্গান কি না ক্ষণপদ, আর এটা কি স্পোরোজোয়া হচ্ছে উইদাউট অফ লোকোমোটরি অর্গান। এর এক্সাম্পল কি, এর এক্সাম্পল হচ্ছে প্লাজমোডিয়াম, তোমরা নাম শুনে এসছো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তাই তো? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়া রোগের জীবাণু, দেখতে কিরকম হয়, এইরকম টাইপের দেখতে হয়, জাস্ট এরকম গোল টাইপ, কোনো গমনাঙ্গই নেই, উইদাউট অফ লোকোমোটরি অর্গান। মুভ করে কি করে? ভেরি গুড কোয়েশ্চেন। কীভাবে মুভ করে? এরা হচ্ছে ফুললি প্যারাসাইটিক ইন নেচার। প্লাজমোডিয়ামের মুভ করতে হয় না, ব্লাড স্ট্রিম দিয়ে মুভ করে। এদের লোকোমোটরি অর্গান না থাকলেও থ্রু দ্য ফ্লো অফ ব্লাড স্ট্রিম ইট মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার প্লেস। এবং এদেরটা বেসিক্যালি প্যারাসাইটিক ইন নেচার, যেখানে ঢুকে বসে থাকে সেখান থেকে তো বেরোচ্ছে না, সেখানেই বিভিন্ন লেশন তৈরি করছে বা উন্ড তৈরি করছে। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে এটা সম্ভব নয়। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে রক্তের মধ্যে থাকছে, রক্তের স্রোতের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে হচ্ছে কখনো লিভারে, কখনো আরবিসির মধ্যে, এরিথ্রোসাইটিক সাইজোগানি করছে, সিগনেট রিং স্টেজ ডিল করছে। আরে বাবা, প্লাজমোডিয়ামের জীবাণু তো, প্লাজমোডিয়াম তো একটা জীবাণু, সেটা স্ত্রী অ্যানোফিলিস মশকি, মানে ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর থেকে আসছে আমাদের ব্লাড স্ট্রিম, ব্লাড স্ট্রিমের ব্লাডের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, ওর কোনো কিছু লাগে না, মানে মনে হচ্ছে যেন নৌকায় বসে আছে চুপচাপ, নৌকা যেদিকে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে, ঠিক সেই রকম, উইদাউট অফ লোকোমোটরি অর্গান। দেখবে লেখা আছে, দেখবে লেখা আছে এটা হচ্ছে সমস্ত প্রকার গমনাঙ্গ অনুপস্থিত। ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। তাহলে অল কাইন্ড অফ লোকোমোটরি অর্গানস আর অ্যাবসেন্ট। এক্ষেত্রে পেনিকল বা কিউটিকল থাকে বাইরের দিকে, কন্ট্রাক্টাইল ব্যাকওয়েলও থাকে না। এরা হচ্ছে মনোসিস্টিস প্লাজমোডিয়াম। আর তারপরে অতি পরিচিত আমাদের সিলিয়েটা, এই যে সিলিয়েটা প্যারামেশিয়াম, এদের ক্ষেত্রে আমরা জানি সাইটোস্টোমিয়াম থাকে, ম্যাক্রোনিউক্লিয়াস থাকে, মাইক্রোনিউক্লিয়াস থাকে, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল থাকে অ্যাজ এ এক্সক্রিটরি অর্গান। রেচন অঙ্গরূপে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল থাকে, ম্যাক্রোনিউক্লিয়াস থাকে, মাইক্রোনিউক্লিয়াস থাকে, বাইরে থেকে সিলিওফোরা, অর্থাৎ অর্গানিজম দ্যাট বিয়ার সিলিয়া ইজ কল্ড সিলিওফোরা। সাইটোস্টোম হচ্ছে খাদ্য গহ্বর, এই জিনিসগুলো থাকে। কাদেরকে দেখা যায়? প্যারামেশিয়াম, বটিসেলা, ওপ্যালিনা, এদের ক্ষেত্রে দেখা যায়। এক্সাম্পল হচ্ছে প্যারামেশিয়াম পটেটাম বা প্যারামেশিয়াম অরিকা, এগুলো বলতে পারো। বটিসেলা, এগুলো সব দেখা যায়। সুতরাং এইগুলো আমাদের হয়ে গেল কি না প্রোটিস্টা।